হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের সকল টেকনোলজির ম্যাথমেটিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কোভিড-19 সিচুয়েশনে সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়াই ও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি উপস্থাপনায় আজকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক জুনিয়র ইনস্ট্রাক্টর, ননটেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদের ম্যাথমেটিক্স 5 নম্বর চ্যাপ্টারের উপর ক্লাস নিব। আজকে ওভারঅল ক্লাস নম্বর হচ্ছে 8 নম্বর, লেকচার নম্বর 8, এবং এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস। তো চ্যাপ্টারের নাম হচ্ছে সমাবেশ। চ্যাপ্টারের নাম কি? কম্বিনেশন, অর্থাৎ সমাবেশ। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে সমাবেশ কাকে বলে। তো আমরা সমাবেশ সম্পর্কে জানার চেষ্টা করি যে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে যত রকম ভাবে বাছাই করা যায় বা যতগুলো দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলা হয়? সমাবেশ বলা হয়। আমি আর একবার বলতেছি যে সমাবেশ বা কম্বিনেশন কাকে বলে। তাহলে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে নিয়ে যত রকমের বাছাই করা যায় বা যতগুলো দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলা হয়? সমাবেশ বলা হয়। তাহলে সমাবেশকে সাধারণত জেনারেলি সি দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে এই জায়গায় এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা বা সূত্র হলো এনসিআর। তো এখানে এনসিআর সম্পর্কে আমাকে জানতে হবে যে এনসিআর কি জিনিস বা এনসিআর কাকে বলে। তো এনসিআর যদি বলে, এনসিআর বলতে আমরা কি বুঝি, তাহলে বলতে হবে আমাকে যে এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা। আগের চ্যাপ্টারে বলা হয়েছিল বিন্যাস সংখ্যা, তখন ছিল পি। কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু সি আছে, এনসিআর, এই কারণে সি কম্বিনেশন থেকে আসছে। যেহেতু চ্যাপ্টারটার নামই সমাবেশ বা কম্বিনেশন, ওখান থেকে সি ব্যবহার করা হয়েছে। তো আমি পুনরায় বলতে চাই যে এনসিআর বলতে আমরা কি বুঝি। তো এনসিআর কথার অর্থ হলো যে এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে যত প্রকার দল গঠন করা যায় বা বাছাই করা যায়, তার সমাবেশ সংখ্যা। তাহলে এখানে একটু লক্ষ্য রাখবে যে এনসিআর সমান কত। এখানে অনেক সময় পরীক্ষায় থাকতে পারে যে এনসিআর এর মান কত। তাহলে এনসিআর সমান লিখতে পারি আমি ফ্যাক্টোরিয়াল এন। এই চিহ্নটার নাম ফ্যাক্টোরিয়াল। আমি গত চ্যাপ্টারে বলেছি যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখবে যে গত চ্যাপ্টারে ছিল এখানে এনপিআর। তো এনপিআর যখন ছিল তখন ছিল ফ্যাক্টোরিয়াল এন, নিচে ছিল ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে এনসিআর, তাহলে এই জায়গাতে লেখা হয়েছে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর দ্বারা অতিরিক্ত ভাগ করা হয়েছে। এই জায়গাতে কি করা হয়েছে? আর দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে পার্থক্য বোঝাই যাচ্ছে যে এনপিআর হচ্ছিল কি ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। কিন্তু যেহেতু এনসিআর, এই কারণে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ঠিকই আছে, নিচে অতিরিক্ত আর দ্বারা ভাগ করতে হচ্ছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমি যে ফ্যাক্টোরিয়াল এনসিআর সমান পাইলাম আমি। তো এই সূত্রটা ব্যবহার করে আমি এই চ্যাপ্টারে অনেকগুলো সমস্যার সমাধান করব, অর্থাৎ অনেকগুলো অঙ্কের কাজে লাগাবো আমি। তাহলে এখানে দেখো, আমি প্রথমে বলতে চাই যে প্রশ্নে বলা হয়েছে যেমন এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক লিখো। কি বলা হয়েছে? এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক লিখো। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু লক্ষ্য রাখো যে এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক লিখো। তোমরা এটা ডিটেলস যদি বই আকারে লিখো তাহলে লিখতে পারবা বইয়ে যেভাবে আছে, যে এনপিআর সমান লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল এন, নিচে হলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এনসিআর সমান কি লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হলো ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সম্পর্কে নিয়ে আসি, তাহলে লিখতে পারি আমি যে এনপিআর সমান হলো ফ্যাক্টোরিয়াল আর গুণিত এনসিআর। তাহলে এটাই হলো আমাদের এনপিআর এবং এনসিআর এর মধ্যে নির্ণয় সম্পর্ক। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এনসিএন সমান কত। এনসিএন সমান কত? তাহলে এনসিএন সমান দেখা যাচ্ছে যে এনসিএন সমান হলো ওপরে যা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হলো ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল।
তাহলে ফ্যাক্টোরিয়াল এন উপরে থাকবে আর উপরেরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টোরিয়াল, আর বাড়তি নিচে যেটা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এ নিচেরটা ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন, এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল এন আর নিচে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন থেকে এন বাদ দিলে জিরো ফ্যাক্টোরিয়াল। তো আমরা সবাই জানি যে ফ্যাক্টোরিয়াল এন ওপরের ফ্যাক্টোরিয়াল এন নিচের ফ্যাক্টোরিয়াল এন উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে, যাই বলুন না কেন। আর ফ্যাক্টোরিয়াল জিরোর মানটা কত? ওয়ান। ফ্যাক্টোরিয়াল জিরো সমান কত? ওয়ান। ফ্যাক্টোরিয়াল ওয়ান সমানও ওয়ান। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো মানে হলো ওয়ান, তাহলে আমাদের থাকছে ওভারঅল ওয়ান। তাহলে আমি এখানে সহজেই বলতে পারি যে এনসি এন এর মান কত? ওয়ান। তাহলে এই কোশ্চেনগুলো সহজ হলেই পরীক্ষাতে মাঝে মাঝে আসে, আমরা অনেকেই ভুল করি। তো এখন থেকে তোমরা একটু সচেতন হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তোমরা অবশ্যই এগুলো পরীক্ষাতে তোমাদের ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে যে এনসি জিরো এর মান কত? এনসি জিরো এর মান কত? তো তোমাদের আমি প্রথমেই বললাম যে সিটা কোথা থেকে আসছে? কম্বিনেশন থেকে আসছে। সিটা কোথা থেকে আসছে? কম্বিনেশন থেকে আসছে। তাহলে এনসি জিরো এর মান কত? তাহলে এনসি জিরোর মানটা আমি বের করি। কিভাবে বের করব? যে উপরে যা আছে তত ফ্যাক্টোরিয়াল, তাহলে এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে নিচে কত আছে? জিরো, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু ওপরেরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল, নিচে জিরো আছে ফ্যাক্টোরিয়াল জিরো, আর উপরেরটা এন মাইনাস জিরো, তাহলে এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি উপরে ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত? ওয়ান, দেওয়ার দরকার নাই। আর এন মাইনাস জিরো মানে এন, তাহলে ফ্যাক্টোরিয়াল এন, তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল এন উঠে গেলে বা কাটাকাটি হলে কি হাত থাকছে? অন থাকছে। তাহলে ওই সূত্রগুলো যেগুলো আলোচনা করলো ওইগুলো প্রয়োগ করে আমি এখানে এটাও বের করতে পারি যে 16C13 এর মান কত। মাঝে মাঝে সিম্পল জিনিসগুলো পরীক্ষাতে আসতে পারে, তো এই কারণে একটু গুরুত্ব সহকারে সবাইকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে যে 16C13 এর মান কত। তাহলে 16C13 সমান হলো উপরে কি আছে? 16, তাহলে 16 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 16 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি আছে? 13, তাহলে 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওপরেরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে 16 বিয়োগ 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে উপরে আছে 16 ফ্যাক্টোরিয়াল আর নিচে ফ্যাক্টোরিয়াল 13, আর উপরেরটা বিয়োগ নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে 16 বিয়োগ 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে উপরে 16 ফ্যাক্টোরিয়াল, নিচে 13 ফ্যাক্টোরিয়াল, আর 16 থেকে 13 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটর চাপ দিলেও আমরা কি পাবো? 560। অথবা কেউ যদি মনে করে না আমি আমার মতো করে করব, তাও করতে পারবে। 16 গুণিত 15 গুণিত 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল 13, তাহলে ফ্যাক্টোরিয়াল 13 কেটে গেল, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ 3 গুণিত 2 গুণিত 1, তাহলে উপরে থাকছে 16 গুণিত 15 গুণিত 14, আর নিচে 3 গুণিত 2 গুণিত 1। যদি ভাগ করা হয় অর্থাৎ কাটাকাটি করা হয় তাহলে থাকে কি? 560। তাহলে এভাবে বের করা যেতে পারে ভেঙে ভেঙে, অথবা ক্যালকুলেটর চাপ দিলেই আমরা সহজেই পেতে পারি যে ফ্যাক্টোরিয়াল 16 ভাগ ফ্যাক্টোরিয়াল 13 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 সমান কত? 560 অর্থাৎ 560। তাহলে একইভাবে দেখো এই কোশ্চেনটাও আছে 1-3-এ যে 50C15 এর মান কত। এই স্পষ্ট এর আগে করা হয়েছে এটা, যে এর আগে এই টাইপের করেছি আমি। 1 হবে, তো কিভাবে 1 আসছে দেখা যাক। যে 15C15, তাহলে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে যা আছে 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওপরেরটা বিয়োগ নিচেরটা অর্থাৎ 50 বিয়োগ 50 ফ্যাক্টোরিয়াল। তাহলে 50 ফ্যাক্টোরিয়াল, নিচে 50 ফ্যাক্টোরিয়াল, আর 50 থেকে 50 বাদ দিলে কত? জিরো, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল। তাহলে 50 ফ্যাক্টোরিয়াল, নিচে 50 ফ্যাক্টোরিয়াল উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে, যাই বলুন না কেন, আর ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত? 1। তাহলে আমাদের উত্তর পাওয়া গেল 1। তাহলে এই কোশ্চেনগুলো একেবারে সিম্পল, কিন্তু একটু সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে সহজে এগুলো তোমরা করতে পারবে। তো সমাবেশ খুবই সহজ একটা চ্যাপ্টার, তোমরা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা অনেকটাই সোজা। তো একটু সবাই যেহেতু কোভিড-19 তোমাদের সশরীরে ক্লাস হচ্ছে না, তো সবাই মনে প্রাণে এই চ্যাপ্টারটা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। যদি অল্প সময় একটু চেষ্টা করো তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারবে, কারণ অনেক সহজ চ্যাপ্টার এটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, এবং খুব ছোট ছোট, অতি সংক্ষিপ্ত খুব ছোট ছোট কোশ্চেন, এগুলো সহজেই তোমরা এগুলো সমাধান করতে পারবে। এখন দেখো 6 নাম্বার অতি সংক্ষিপ্ত কোশ্চেন 6 নাম্বারে আছে যে যদি NC4 সমান হলো NC6 হয় তবে NC8 এর মান কত।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে NC4 সমান NC6 হলে আমরা পাই। তো এখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো তোমরা তোমাদের যে সিস্টেম শিখাইছি, আমি সূত্র শিখাইছি, সে সূত্র প্রয়োগ করে এগুলো করা যেতে পারে, অথবা শর্টকাট নিয়ম প্রয়োগ করে আমরা করতে পারি, যেভাবে এখানে করে দেওয়া আছে শর্টকাট নিয়ম প্রয়োগ করে, অথবা ফ্যাক্টোরিয়াল NC4 মানে ফ্যাক্টোরিয়াল n, নিচে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। একইভাবে ডান দিকেরটাও ফ্যাক্টোরিয়াল n, নিচে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটাকাটি করে আমরা সহজে n এর মানটা 10 বের করতে পারি। অথবা আরও সিম্পল নিয়ম এখানে যেটা করে দেওয়া আছে, আমি আরেকটু বলতে চাই তোমাদের, যে NC4 সমান NC6 হলে আমরা পাই। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটা সূত্র আছে, সহজেই আমরা বলতে পারি যে ওপরের n আর n যদি সেম হয়, তাহলে n আর ওই n এর মান যদি এখানে বের করতে বলা হয়, তাহলে আমরা লিখতে পারি যে n সমান কত, নিচের দুটা যোগফল। সহজে আমরা, এটা একটা শর্টকাট সূত্র আছে তোমাদের অনুসিদ্ধান্ততে, অনুশীলনীতে একটু পড়ার চেষ্টা করবে, যে যদি উপরে সেম হয়, অর্থাৎ এখানে n আছে, ডান দিকেও উপরে n আছে, আর n এর মানটাই বের করতে বলা হয়, তাহলে n সমান লিখতে পারি নিচের দুটো যোগফল, অর্থাৎ 4 যোগ 6। তাহলে তাই লেখা হয়েছে যে n সমান হলো 4 যোগ 6, তার মানে কত, 10। অথবা যেভাবে বললাম সূত্র NCR এর সূত্র ভেঙেও তোমরা করতে পারো ইচ্ছা করলে, তো ওটা একটু বড় হবে, এটা সহজে পেয়ে গেছো। তো আমি আরেকবার বলতে চাই যে NC4 সমান NC6 হলে আমরা পাই n সমান কত, যে n সমান হলো নিচে 4 আছে আর নিচে এখানে কত আছে, 6 আছে, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে n এর মানটা হলো 10। তো যেহেতু কোশ্চেনে বলা হয়েছে NC8 এর মান কত, কোশ্চেনে যে কোনো মান চাইতে পারে। তো NC8 এর মান কত, তো NC8, তাহলে n এর মান কত পাওয়া গেল, 10। তাহলে NC8 সমান হলো n এর মান 10, তাহলে 10C8 তো ক্যালকুলেটর চাপ দিলে আমি পাবো কি, 45। তোমরা ভেঙেও করতে পারো, যে ফ্যাক্টোরিয়াল 10 নিচে ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 10 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটর চাপ দিলে বের হয়ে আসবে 45। অথবা সরাসরি তোমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করো, তাহলে 10C8 সমান হলো 45। তাহলে এগুলো সহজেই তোমরা বের করতে পারবে। এখন পরেরটাতে যাই, একই কোশ্চিন, আর একটা কোশ্চিন দেখি আমি। তো পরেরটাতে কি বলা হচ্ছে, যে NC10 সমান হলে NC20 হয়, তবে NC2 এর মান কত। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে এটা আলোচনা করা হয়েছে, তারপরে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু বলতে চাই, যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো একটু সবাই অনলাইনে হলেও একটু কষ্ট হলে সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা হতে হতে বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। তোমরা এখানে লক্ষ্য রাখবে যে দেখে সিম্পল মনে হলেই এই আস্তে আস্তে এই ছোট ছোট অঙ্ক শিখতে শিখতে দেখায় যে অনেক বড় বা অনেক কিছু তোমরা শিখতে পারছো। এই কারণে কোনো কিছুকে অবহেলা অবশ্যই করবে না, কারণ এগুলো সহজ, কিন্তু এই কোশ্চিনটাই যখন তুমি পরীক্ষাতে অ্যান্সার দিতে যাবে, তখনই তুমি ভুল করবে প্র্যাকটিস না করার অভাবে। আর যদি এগুলোকে বুঝে শুনে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে আর ভুল হবে না, কারণ এগুলো একবারে সহজ সহজ অঙ্ক, এগুলো আর ভুল হবে না যদি একটু প্র্যাকটিস করো আর একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে দেখো বলা হচ্ছে কি, NC10, NC10 সমান কত, NC20 হলে আমরা পাই। তাহলে আমি আগে বলেছি যে বাম দিকে n, উপরের n, আর ডান দিকের উপরের n একই রকম যদি থাকে, আর সে মান বের করতে বলে, তাহলে n সমান কি লিখতে পারি আমি, নিচের দুটো যোগফল, অর্থাৎ C10 এখানে C20, তাহলে এখানে 10 যোগ 20, দেখো তাই লেখা আছে, আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম ভাবে মান বের করা হয়েছে। n সমান হলো 10 যোগ 20, তার মানে কত, 30। তো এখন বলা হয়েছে NC2 এর মান কত, তাহলে NC2 সমান কত, n এর মানটা পেলাম 30, 30C2। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সরাসরি 435 বের করতে পারো, অথবা এভাবে ভেঙেও করতে পারো, যে 30 ফ্যাক্টোরিয়াল নিচে হলো ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 30 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 30 ফ্যাক্টোরিয়াল নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্যালকুলেটর চাপ দিলে আসে এটা, অথবা এভাবেও কেউ করতে পারো, যে 30কে ভাঙলে হয় 30 গুণিত 29 গুণিত 28 ফ্যাক্টোরিয়াল, তাহলে 28 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 30 গুণিত 29, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে তো হলো 2, তাহলে ওটাকে কাটাকাটি করলে আসে 435, অর্থাৎ 435। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো, অবশ্যই তোমরা এগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো এগুলো, এই যে আরও কিছু হোমওয়ার্ক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, যেমন NC8 সমান NC5, তবে 14C9 এর মান বের করো বা মান কত, তো এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো এগুলো সেম অঙ্ক তোমরা বাসায় অবশ্যই করবে এগুলো। এখানে দেখো 11 নম্বর আছে যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান কত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে এখানে
ইন্টারে এই টাইপের কোশ্চিন ছিল, এই প্রমাণটা প্রায় পরীক্ষাতে আসতো। এখানে তোমাদের আছে অনুশীলনীতে বা উদাহরণে প্রমাণ করতে বলা হয়েছে এবং কিছু কিছু সালেও আসছে। তো এগুলো দেখো একবার এই যে জিনিস যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান কত, এগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক আছে। তো একটু লক্ষ্য রাখবে যে কি বলা হয়েছে, এনসিআর অর্থাৎ এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, তাহলে আর এর চেয়ে আর মাইনাস ওয়ানটা কি ছোট, এক কথায় আর মাইনাস ওয়ানের চেয়ে আরটা কি বড়। তাহলে এখানে দেখো যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান, তাহলে কি উপরের দুটো যখন প্লাস মাঝে থাকবে তখন আর দুটো যখন সেম জিনিস অর্থাৎ এন আর এন থাকবে তখন সূত্র অনুযায়ী ওর সাথে এর যোগ হবে। তাহলে এন থাকার জন্য কি হয়েছে, উপরে এন প্লাস ওয়ান হয়েছে, আর নিচে আর 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 মাইনাস ওয়ানের মধ্যে যেটা বড় সেটা হবে, সূত্র অনুযায়ী যেটা বড় সেটা হবে। তাহলে আর আর মাইনাস ওয়ান দুটোর মধ্যে কোনটা বড়, তাহলে এখানে আর বড়, তাহলে অবশ্যই এখানে আর হবে। তাহলে এন প্লাস ওয়ান সি আর, তাহলে এন প্লাস ওয়ান সিআর। তাহলে ওই অনুযায়ী এই সূত্রটা প্রয়োগ করে একটা অঙ্ক এখানে দেওয়া আছে, যেমন 15 CR প্লাস 15 CR মাইনাস ওয়ান সমান কত। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে লক্ষ্য রাখছো যে যেহেতু এন এর পরিবর্তন এখানে 15 দেওয়া আছে, তাহলে 15 CR প্লাস 50 CR প্লাস 50 CR মাইনাস ওয়ান সমান কত। তাহলে 50 CR প্লাস 50 CR মাইনাস ওয়ান সমান হলো, আগেই বলেছি সূত্র যেহেতু এন প্লাস ওয়ান, তাহলে 50 সাথে ওয়ান যোগ করলে কত হয় 51। দেখো 51 দেওয়া হয়েছে, আর 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 মাইনাস ওয়ানের মধ্যে কোনটা বড়, অবশ্যই এখানে আর বড়। তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে এই কারণে এই জায়গাতে আর ব্যবহার করা হয়েছে। তাহলে 51 CR, অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে আর 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 মাইনাস ওয়ান আমি বুঝতে পারি না কোনটা বড়। তাহলে দেখো একটু লক্ষ্য রাখো, যদি আর এর মানটা এখানে তুমি 3 বসাও বা 2 বসাও, যেটাই বসাও না কেন, তাহলে 2 যদি বসাও তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত অন হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে অন হয়। আর এখানে দেখো আর এর মান 2, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে দেখাই যাচ্ছে যে আর মাইনাস ওয়ানের চেয়ে আরটা বড়। তাহলে 3 বসাও, দেখো 3 মাইনাস 1 মানে কত 2, আর এখানে আর এর মান 3, তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাহলে অবশ্যই 3 বড়, তাহলে এই কারণে বড়টা লেখা হয়েছে আর। তাহলে এইভাবে তোমরা কম্পেয়ার করে অঙ্কগুলো সমাধান করতে পারো। তাহলে 50 CR প্লাস 50 CR মাইনাস ওয়ান সমান হলো 51 CR। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো যে 11-2 নম্বরে এই 11-1 মতোই যে এনসিআর মাইনাস ওয়ান প্লাস এনসিআর মাইনাস টু সমান কত। তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে যে এনসিআর মাইনাস ওয়ান প্লাস এনসিআর মাইনাস টু। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু সূত্র অনুযায়ী যেহেতু মাঝে প্লাস আছে, তাহলে এন আর যেহেতু এখানে এন আছে, তাহলে এন প্লাস কি হবে ওয়ান হবে, তাহলে কি হবে এন প্লাস ওয়ান হবে। আর এই দুটার মধ্যে আর মাইনাস ওয়ান আর মাইনাস টু দুটার মধ্যে কোনটা বড়, আর মাইনাস ওয়ান বড়, অবশ্যই বড়। কারণ তুমি এখানে যদি আর এর মানটা 3 বসাও, তাহলে 3 মাইনাস 2 মানে 1, আর 3 মাইনাস 1 মানে 2, তাহলে অবশ্যই 2 বড় অনেক চেয়ে। তাহলে এখানে আর মাইনাস ওয়ানটা বড়, আর মাইনাস 2 এর চেয়ে আর মাইনাস 1 বড়। তাহলে এখানে তাই ব্যবহার করা হয়েছে যে উপরে এন আছে এখানে এন আছে, তাহলে ওর সাথে এক যোগ হয়েছে এন প্লাস ওয়ান, আর আর মাইনাস ওয়ান আর মাইনাস 2 এর মধ্যে বড় কি আর মাইনাস 1 বড়। তাহলে দেখো এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এখানে এখন কিছু আমি লিখিত অঙ্ক করার চেষ্টা করবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো 12 নম্বর আছে অতি সংক্ষিপ্ত, একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরলরেখা পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু সবাই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে যে একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরলরেখা পাওয়া যাবে। তা আমরা সবাই জানি যে একটা অষ্টভুজ, অষ্ট মানে কি বলতো 8, অষ্ট মানে কি 8। তাহলে যেহেতু একটা অষ্টভুজের কয়টা বিন্দু থাকতে পারে, 8টা বিন্দু থাকে। দেখো সেই যে কথাই লেখা আছে এখানে যে একটা অষ্টভুজের 8টি কৌণিক বিন্দু আছে। ত্রিভুজ হলে কয়টা বিন্দু থাকে, 3টি বিন্দু থাকে, কিন্তু অষ্টভুজ হলে কয়টা বিন্দু থাকবে, 8টি কৌণিক বিন্দু থাকবে। আর যদি পঞ্চভুজ হয় তাহলে কয়টা বিন্দু থাকবে, 5টি কৌণিক বিন্দু থাকবে। তাহলে এখানে যেহেতু অষ্টভুজ বলা আছে তাহলে কয়টি কৌণিক বিন্দু থাকবে, 8টি কৌণিক বিন্দু থাকবে। তাহলে অষ্টভুজের 8টি কৌণিক বিন্দু আছে, 8টি কৌণিক বিন্দু হতে 2টি করে বিন্দু নিয়ে, তাহলে তোমরা সবাই জানো যে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, দুটাকে যোগ করলে কি হয় একটা রেখা পাওয়া যায়। তাহলে অবশ্যই কয়টা বিন্দু লাগবে, একটা রেখা তৈরি করতে হলে 2টা বিন্দু লাগবে। তো সে কথাটা এখানে বলা হয়েছে যে অষ্টভুজের কয়টা বিন্দু আছে, কৌণিক বিন্দু আছে, 8টি কৌণিক বিন্দু আছে। 8টি কৌণিক বিন্দু হতে 2টি করে বিন্দু যোগ করে
যোগ করে গঠিত সরলরেখার সংখ্যা, কারণ দুইটা বিন্দু ছাড়া কিন্তু একটা সরলরেখা বা রেখা পাওয়া যাবে না, এই কারণে 8C2 দেওয়া হয়েছে, কারণ দুইটা বিন্দু নিয়ে একটা রেখা পাওয়া যায়। তাহলে 8C2, তাহলে 8C2 লিখলে কত হবে 28, অর্থাৎ 28। তাহলে এখানে প্রশ্ন কি বলছিল যে একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরলরেখা পাওয়া যাবে? তাহলে একটা অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে 28টি সরলরেখা পাওয়া যাবে। তো কয়টি সরলরেখা পাওয়া যাবে? 28টি সরলরেখা পাওয়া যাবে। তাহলে এখানে অনেকেই, আশা করি অনেকেই বুঝতে পেরেছো যে দুইটি কেন নেওয়া হয়েছে, তিনটি চারটি বাদ দিয়ে, যেহেতু দুটা ফোঁটা দিলে বা দুটা বিন্দু দিলে দুটাকে যোগ না করলে একটা রেখা পাওয়া যাবে না, এই কারণে দুইটি করে বিন্দু নিতে হবে। তাহলে দুইটি করে বিন্দু যোগ করে গঠিত সরলরেখার সংখ্যা 8C2, অর্থাৎ 28। তাহলে আমি রেখার সংখ্যা পেলাম কত? 28। এখানে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের, এই কোশ্চিনটা কোনো কোনো বইয়ে সংক্ষিপ্ত তো আছে, তা একটু সবাই বোঝার চেষ্টা করবে। এই কোশ্চিনটা অনেক বইয়ে সংক্ষিপ্ত তো আছে, তো একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে যে এনপিআর সমান কত দেওয়া আছে? 240। এনপিআর সমান কত? 240, এবং এনসিআর সমান কত? 120। হলে এন এবং আর এর মান কত, বা এন এবং আর এর মান বাহির করো বা নির্ণয় করো, যেটাই বলুক না কেন। তো আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে অতি সংক্ষিপ্ত দেখলাম যে আমরা জানি এনপিআর সমান কত? ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর। তাহলে এখান থেকে দেখো এনপিআর এর মানটা কত? 240, অর্থাৎ 240 সমান হলো ফ্যাক্টোরিয়াল আর, আর এনসিআর এর মান কত? 120, অর্থাৎ 120। তাহলে ফ্যাক্টোরিয়াল আর সমান কত লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল আর সমান হলো 240 ভাগ 120, তার মানে কত? 240 ভাগ 120, তাহলে 2 হয়। তাহলে 2 মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 2, তাই এই জায়গাতে সুবিধার্থে দুই দিকে ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে। তবে আরেকবার বলতে চাই যে এনপিআর এনপিআর মানে কত? 240, আর এনসিআর মানে 120। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল আর সমান কত লিখতে পারি? 240 এর নিচে কত যাবে? 120 যাবে। তাহলে 240 কে 120 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। আর 2 মানে হলো ফ্যাক্টোরিয়াল 2, কারণ তোমাদের আগে বলেছি আমি গত চ্যাপ্টারেই যে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 গুণিত 1 মানে 2। তাহলে এখন উভয় পক্ষের ফ্যাক্টোরিয়াল নেওয়ার অর্থ হলো উভয় পক্ষ থেকে যেন ফ্যাক্টোরিয়ালটা আমি উঠিয়ে দিতে পারি, এই কারণে। আর যদি এপারে শুধু 2 নিই তাহলে ফ্যাক্টোরিয়াল উঠাতে পারবো না, কারণ আমাকে সিস্টেম অনুযায়ী অবশ্যই দেখাতে হবে, যেহেতু দুই দিকে ফ্যাক্টোরিয়াল আছে, কারণে উভয় পক্ষ থেকে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা উঠে গেলে আর সমান কত পাওয়া যাচ্ছে? 2 পাওয়া যাচ্ছে। তাহলে আমি আরেকবার বলছি যে 240-কে 120 দ্বারা ভাগ করলে হয় 2, আর 2 মানে হলো ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 সমান কত? 2 গুণিত 1, তার মানে 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 আর বাম দিকে আছে ফ্যাক্টোরিয়াল আর, তাহলে উভয় পক্ষ থেকে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল যদি উঠে যায় তাহলে আর সমান কত পাওয়া যাচ্ছে? 2। তাহলে এখানে মান বের করতে বলছে এন এবং আর এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো, তাহলে আর এর মানটা পাওয়া গেলে কত? 2। এখানে আর এর মানটা পেয়ে গেলাম কত? 2। এখন বাকি আছে কিসের মান? এন এর মান। তাহলে আর এর মানটা যে কোনো একটাতে আমি বসিয়ে দিব, যে কোনো একটাতে বসিয়ে দিব আমি, হয় এই সম্পর্কটাতে অথবা এটাতে, যে কোনো একটাতে বসাইলে মানটা বের হবে। তাহলে আর এর মানটা আমি প্রথমটাতে বসানো হয়েছে, তাহলে প্রথমটাতে বসাই। তাহলে এনপিআর সমান হলো 240। তাহলে দেখো এই জায়গাতে এনপিআর সমান হলো 240, বা এনপি আর এর মান কত? 2 সমান হলো 240। আর তাহলে এনপি 2 যদি এখানে আমি ভাঙাই সূত্র অনুযায়ী এনপিআর এর সূত্রে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন নিচে হলো উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান হলো 240। তাহলে এখান থেকে দেখো যে নিচে আছে কত? এন এন মাইনাস 2, তাহলে উপরেরটাও আমি এভাবে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তো আছেই, সমান হলো 240, অর্থাৎ 240। তাহলে এখন এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কি? এন ইন্টু এন মাইনাস 1। তাহলে এন ইন্টু এন মাইনাস 1 সমান হলো 240। তাহলে এখন যদি আমি এমনি গুণ করি, তাহলে এন ইন্টু এন মানে কত? এন স্কোয়ার মাইনাস এন আর 1 গুণ দিলে এন হয়, তাহলে এন স্কোয়ার মাইনাস এন, আর ডান দিকে 240 বাম দিকে নিয়ে আসলে মাইনাস 240। এখন এটাকে যদি মিডল ফ্যাক্টর করি, তোমরা প্রয়োজন হলে 9-10 নিয়মে প্রয়োজন হলে এটাকে ভেঙে ভেঙে করবে, আর একটা লাইন বেশি করবে। তাহলে এটা কত হবে? 16 আর 15 গুণ দিলে কত হয়? 240 হয়। তাহলে নিতে হবে কি? এন স্কোয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 সমান হলো 0। এভাবে তোমরা ভেঙে নিতে পারো তোমার মতো করে। আমি আরেকবার বলছি, মিডল ফ্যাক্টরটা কত হবে? এন স্কোয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 সমান 0। এখন ক্যালকুলেটর না, এখানে যদি কমন নাও তাহলে n মাইনাস 16 হবে ইন্টু n প্লাস 15 হবে।
এন মাইনাস 16 ইন্টু এন প্লাস 15 সমান 0। তাহলে এন সমান কত, এন এখানে দুটো ফ্যাক্টর হয়েছে, এন মাইনাস 16 সমান 0 আর এন প্লাস 15 সমান 0। তাহলে এন সমান হলে মাইনাস 15 হয়। তাহলে যেহেতু ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না, তাহলে ঋণাত্মক মানটা কেন গ্রহণযোগ্য না, তাহলে যেহেতু নেগেটিভ, এই কারণে এই মানটা এই জায়গাতে গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এন সমান কত, 16, অর্থাৎ এন এর মানটা 16। তাহলে আমি এন এবং আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে এন এবং আর এর মান, এন এর মানটা কত পেলাম, 16 অর্থাৎ 16, আর আর এর মানটা 2 অর্থাৎ 2। তাহলে দুটো মান পেলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, অন্যান্য অনেক বই এটা সংক্ষিপ্ত আকারে আছে, তো তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। তো এখানে দেখো এই চ্যাপ্টারে যে কোশ্চিনগুলো আমরা করেছি বা কিছু হোমওয়ার্ক দিয়েছি, যে কোশ্চিনগুলো আছে এটা যে NC4 সমান হলো NC6 হয়, তবে NC8 এর মান কত। আবার দেওয়া আরেকটা দেওয়া আছে যে NC10 সমান NC20 হয়, তবে NC2 এর মান কত। এগুলো করা হয়েছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো এখানে দেওয়া আছে NC8 সমান NC5 হয়, তবে 14CN এর মান কত। দেখি এগুলোর মতো এটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এগুলো প্রত্যেকটা হয়েছে, তো এগুলো সবগুলো সম্পর্কে আলোচনা করেছি। এই যে এগুলো প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এগুলো অবশ্যই বাসায় চেষ্টা করবে। এই কোভিড-19 সিচুয়েশনে সরাসরি বোর্ডে ক্লাস নিলে তোমাদের আরও বেশি উপকৃত হতা, কিন্তু যেহেতু করোনার কারণে এখনও সশরীরে ক্লাস চালু হয় নাই, তো এই কারণে মনদের ভালো যতটা পারা যায় বাসায় তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ কিছু না করার চেয়ে কিছু করা ভালো, এটা একটা কথা আছে। আর শুরু করলেই দেখা যায়, একটা কথা আছে যে অর্ধেক শুরু করলেই পুরোটা হয়ে যায়। তো এখানে এই জিনিসটা মনে রাখবে যে তোমরা ভীতি মনে করে যে অঙ্ক কঠিন একটা সাবজেক্ট, যে এটা আমি সহজে করতে যাব না, পারবো না মনে হয়, কিন্তু আসলে অঙ্কের মতো মজার সাবজেক্ট নাই। কারণ যে অঙ্ক ভালো পারে না সে কোনো কিছুই পারে না। কারণ ফ্যামিলি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে এই সাবজেক্ট, যেহেতু ক্যালকুলেশন ছাড়া জীবন অচল, আমাকে বাসা থেকে বের হলেই জীবনে ক্যালকুলেশন নিয়ে বের হতে হয়। তাই অবশ্যই তোমরা এই সাবজেক্টটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই তোমরা এই সাবজেক্ট সম্পর্কে অনেকটাই ধারণা পাবে। কারণ অনেকের ধারণা আছে যে অঙ্ক আসলে একটা কঠিন সাবজেক্ট, কিন্তু আসলে কঠিন সাবজেক্ট না। তোমরা হয়তো এটাকে নিয়ে বসো না বা চেষ্টা করো না, এই কারণে তোমাদের কাছে কঠিন থেকে যায়। তো আমি আশা করি তোমরা অবশ্যই যেগুলো আমি ক্লাসে নিচ্ছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি যেমন অতি সংক্ষিপ্ত অনেকগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছি। সাধারণত এত কোশ্চেন অনেকেই আলোচনা করে না, কিন্তু আমি তোমাদের প্রায় অনেকটাই কোশ্চেন, অর্থাৎ প্রায় প্রতিটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে যখন সশরীরে ক্লাস হবে তখন তোমরা ইন্ডিকেট করে রাখবে, তখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইজি। এই চ্যাপ্টারটা তোমরা একটু বাসায় কিছু সময় দিবে, অল্প সময় যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো সম্পর্কে তোমরা সহজেই আইডিয়া পাবে। কারণ এখানে কঠিন কিছু নাই, ক্যালকুলেটর চাপ দিলেই যেমন NPR বা 16C3 এগুলো সহজেই যেমন পাওয়া যায়, তো একইভাবে তোমরা যদি বাসায় একটু খাতা কলমে করো, অল্প সময় দাও, তাহলেই তুমি এই চ্যাপ্টার সহজেই করতে পারবে, কোনো ভীতি থাকবে না এই চ্যাপ্টার সম্পর্কে। তো আমি আশা করি তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। যেমন এই অঙ্কগুলো আমি তোমাদের বারবার বলেছি যে অঙ্কগুলো, যেমন আমি যখন হোমওয়ার্ক দেখালাম লাস্টের দিকে অনেকগুলো দেওয়া আছে, এগুলোই দেওয়া আছে ওখানে অনেকগুলো অঙ্ক, যে 4-5টা অঙ্ক যে এখানে হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে, তো এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ এগুলো তুলনামূলক অনেক সোজা, ক্যালকুলেটর চাপ দিলে তো আসবেই, কিন্তু তুমি হাতে নাতে করার চেষ্টা করবে ভেঙে ভেঙে। যেমন এখানে NC2 সমান 30C2 ভেঙে ভেঙে করা আছে, তোমরা অবশ্যই ভেঙে ভেঙে করার চেষ্টা করবে। কারণ খালি ক্যালকুলেটর চাপ দিলে যে 435 চলে আসলো তাহলে সহজে পেয়ে গেলাম সেটা না। কারণ অনেক সময় অনেক চাকরির পরীক্ষা আছে, তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তো এই কারণে তুমি নিজেই প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমার প্রসেস জানা থাকবে যে ক্যালকুলেটর চাপ দিলে সহজেই আসবে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি অবশ্যই সেটা হাতে কলমে ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করবে, তাহলে তুমি আরও দক্ষতা অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো
এই জায়গাতে যেমন এখানে দেখো ক্যালকুলেটর ব্যবহার করা হয় নাই। যদি তুমি মনে করো ক্যালকুলেটর ব্যবহার করবো না, তাহলেও সহজে বের করা সম্ভব। যেমন এখানে দেওয়া আছে দেখো 30 ফ্যাক্টোরিয়াল, নিচে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 28 28 দেওয়া আছে। তাহলে দেখো এখানে ক্যালকুলেটর ব্যবহার করার কোনো দরকার নেই। তুমি যদি নিয়ম জানো তাহলে সহজেই বের করতে পারবে। 30 মানে কত, এই যে 28 আগ পর্যন্ত এটাকে ভাঙার চেষ্টা করবো। তাহলে কি হবে, 30 গুণিত 29 ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল। তাহলে 28 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 30 গুণিত 29, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, 2। তাহলে এখানে 30 কে ভাগলে 15 হয়, 15 আর 29 গুণ দিলে, অর্থাৎ 15 গুণিত 29 গুণ দিলে আমাদের 435 চলে আসে। তো এইভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়াই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। ক্যালকুলেটর তো পারবেই, সে তো যন্ত্রের জিনিস, অবশ্যই দ্রুত হবে, কিন্তু তুমি আগে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে সহজে এগুলো করতে পারবে। কারণ ক্যালকুলেটর তো সহজেই পারবে, ক্যালকুলেটর তো চাপ দিলেই আসবে, কিন্তু ক্যালকুলেটর অনেক সময় আমাদেরকে কি বানায়, অলস বানায়। কারণ আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তুমি একজন স্টুডেন্ট দেখো একই ক্লাসে ভালো করে পড়াশোনা করে একই বই পড়ে একজন সহজে A+ পাচ্ছে, তার মেধা, তার পরিশ্রম, তার কঠোর পরিশ্রমের কারণে সে সহজে A+ পাচ্ছে। কিন্তু আর একজন বই কিন্তু একই রকম বই একই সময় সে নষ্ট করছে, বা একই সময় সে পড়াশোনা করতেছে। দেখা যায় একজন ভালো স্টুডেন্টও একটা ক্লাস করছে 45 মিনিটের বা 40 মিনিটের, একজন খারাপ স্টুডেন্ট অথবা মিডল ক্লাসের স্টুডেন্টও ওই 40 মিনিটেরই ক্লাস করতেছে। কিন্তু একজন গুরুত্ব দেওয়ার কারণে, একজন যে ভালো স্টুডেন্ট সে ভালোভাবে সে চ্যাপ্টারটা গুরুত্ব দেওয়ার কারণে, সময়টাকে সে ভালোভাবে মূল্য দেওয়ার কারণে সে দেখা যে ভালো রেজাল্ট করছে। আর একজন গুরুত্ব কম দেওয়ার কারণে, যে এগুলো তো আমি পারি, এগুলো আমি পারি আর প্র্যাকটিস করার দরকার নাই, তখন সে পরীক্ষার হলে যে আর করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই সাবজেক্টটা, অর্থাৎ ম্যাথামেটিক্স এই সাবজেক্টটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন থেকে শুরু করে সবখানে এই সাবজেক্টটার গুরুত্ব অমূল্য, অর্থাৎ অনেক মূল্য। তো এই কারণে তোমরা অবশ্যই এই সাবজেক্টটা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবে, এবং প্রতিটা চ্যাপ্টার তোমাদের একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে যে যে আমি এরপরে কি আসছে, নতুন কি আসছে, নতুন চ্যাপ্টার কি আসছে। এই যে আগ্রহ, এই আগ্রহ থেকেই তোমরা শিখতে পারবে। আর যদি প্রথমেই মন খারাপ করে বসে থাকো যে না, এই অঙ্ক খুবই কঠিন একটা সাবজেক্ট, আমি করবই না, তাহলে কিন্তু শিখতে পারবে না এবং সামনে এগিয়ে যেতে পারবে না। তো এই কারণে আমি আশা করি তোমরা অবশ্যই, যে ক্লাসটা নিলাম আমি আজকে সমাবেশ সম্পর্কে, তো এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রবলেম থাকে এগুলোকে ইন্ডিকেট করে রাখবে। আর যখন সশরীরে, হয়তো টুডে টুমরো বা যখনই হোক, হয়তো যখন ক্লাস চালু হবে, তখন তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। তখন আমি তোমাদের এগুলোর সমাধান দিতে পারবো, বা কোন কোন প্রবলেম সেগুলো সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো আজকে যেহেতু নির্ধারিত সময় শেষ, তো আমি পরের দিন এই চ্যাপ্টারের রচনামূলক অংশটা করাবো। তোমরা অবশ্যই অতি সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। সামনের দিন রচনামূলক অংশটা প্র্যাকটিস করার চেষ্টা করব আমি। তো অতি সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে রচনামূলক তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এই কোভিড-19 নিজের যত্ন রেখে এবং পারিবারিকভাবে তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই আশা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।